আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিএম শাখা, মানে বিজনেস ম্যানেজমেন্ট। তাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ লেখা, বাট হিসাব বিজ্ঞান ২য় পত্র। এটা থেকে প্রশ্নের মডেল এবং ওদের যে সিলেবাসটা আমার সবচেয়ে ভাল লাগছে ওদের সিলেবাসটা। আমি বারবার বলতেছিলাম বাংলাদেশে যে হিসাব বিজ্ঞান পড়ানো হয়, থিওরিটিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে, বাট কাজগুলো হয় প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হয় সফটওয়্যারের মাধ্যমে। বাট বাংলাদেশের অনার্স, ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে অনার্স, জেনারেল শাখা যে ইন্টারমিডিয়েট আছে সেই জায়গায় কম্পিউটার সম্পর্কে হিসাব বিজ্ঞান যারা পড়াশোনা করে কমার্স সাইডে, তাদের কোনো আইডিয়া নাই, সফটওয়্যারের নামও শুনে নেই। অথচ ওদের কিন্তু আমি সিস্টেমটা দেখলাম কি সফটওয়্যার সম্পর্কে ধারণা, আসলে ধারণা দেয় কিনা সেটা ভিন্ন, বাট নামটা হইলেও আছে। কাজগুলো প্র্যাকটিক্যালি করা হয়। সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওদের 3 ঘন্টা পরীক্ষা, 45 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময়, যথেষ্ট টাইম। সুন্দর করে পরিপাটি করে লেখার মতো সুযোগ আছে। তোমাদের যে প্রশ্নের যে মডেল, তানভীর হোসেন বিপ্লব, ভোলা একটা কলেজে পড়ে। হিসাব বিজ্ঞান নিয়ে অনেকেই ফেল করে বসে, ভালো রেজাল্ট করতে পারে না। আমার বিশ্বাস তোমাদের এই যে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ, এটা যে মডেলটা, প্রশ্ন ডিজাইনটা হলো, অধ্যায় আছে মোট 8টা। 8টা থেকে 7টা, ক বিভাগে 7টা থেকে 4টা প্রশ্ন আসবে। 7টা থেকে 4টা উত্তর দিতে হবে, 3 4 12 নম্বর। আর খ বিভাগ থেকে 5টা প্রশ্ন আসবে, তার থেকে 3টা উত্তর দিতে হবে, 3 7 21 নম্বর। আর সর্বশেষ গ বিভাগ থেকে একটা প্রশ্ন আসবে এবং একটাই উত্তর দিতে হবে, 5 নম্বর অধ্যায় থেকে সেটা আসে, 3 4 12 নম্বর। এটা হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। 12 21 33 আর 12 45, সেই 45 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টা মিলে। এই যে আর্থিক বিবরণী করা হয়, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর হলো মালিক আর্থিক অবস্থার বিবরণী। এগুলো কোম্পানি। কোম্পানি আমরা জানি কয়েক ধরনের। আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যে পড়াশোনা করছি বা 9 10 যে পড়াশোনা করি, যে হিসাব বিজ্ঞান যে আমরা আর্থিক বিবরণী করি, সেটা মূলত এক মালিকানার অঙ্ক। পণ্য ক্রয় বিক্রয়কারী হইতে পারে, সেবামূলক হইতে পারে। সেবামূলকের উদাহরণ আমি দিলাম, যে হসপিটাল আছে, তারাও কিন্তু সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে, 2 ধরনের, এক মালিকানার অঙ্ক। বাট হিসাব বিজ্ঞান 2য় পত্র যেটা হয়, বিএম শাখা হোক জেনারেল শাখা হোক, সেই জায়গায় যে আর্থিক বিবরণী করা হয় কোম্পানি আর্থিক বিবরণী, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আশা করি সবার আইডিয়া আছে। শেয়ার বিক্রয়ের মাধ্যমে হয়, কোম্পানি সংগঠিত হয়। সর্বনিম্ন সদস্য 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এবং এই হুম এই ছিল প্রশ্নের মান বন্টন। এরপরে আমি চলে আসবো প্রশ্ন, আমি একটা অ্যানালিসিস করছি। এই প্রশ্নগুলা যেহেতু তোমাদের সময় কম, পরীক্ষা বেশি নাই, বাট যারাই একদম হিসাব বিজ্ঞান পড়া লাগবে না, একদম তোমার কোনো আইডিয়া থাকতে হবে না, আমি তোমাকে এটাতে হিসাব বিজ্ঞানে A+ পাওয়ার ব্যবস্থা করে দিব, চ্যালেঞ্জ। কিন্তু আমার কথাগুলো শুনতে হবে। আমি একদিনে তোমাকে অনেক বেশি প্রেশার দিব না, যেটা তোমার দ্বারা পড়া সম্ভব না। যে কোনো মানুষের দ্বারা পড়া সম্ভব। তুমি মনে করো তুমি নতুন ক্লাসে ভর্তি হয়েছো, বাস পড়াশোনা শুরু করো, তুমি পারবা, টেনশনের কারণ নাই। এই বিপ্লব আছে, বিপ্লব দিয়ে প্রমাণ হবে। আশা করি বিপ্লব A+ সে পাবে, আমার বিশ্বাস A+ পাবে। এই টেনশনের কোনো কারণ থাকবে না। যারাই আছো বিএম শাখায় পড়াশোনা করো, আর্থিক বিবরণীটা অনেক ভয় পাও, ভয়ের কোনো কারণ থাকবে না। এবার আমি আসি, প্রশ্ন বিশ্লেষণ করছি, বিশ্লেষণ করে যা পাইলাম, 22 সালের প্রশ্ন থেকে 1 3 8 4 5 নম্বর অধ্যায় প্রতিবার আসে 12 নম্বর অঙ্ক, 12 নম্বর আসে 5 নম্বর অধ্যায় থেকে। আর 1 নম্বর হলো প্রাপ্য হিসাবের, প্রাপ্য সমূহের সংগ্রহ, হিসাব রক্ষণ, দেনাদারের বেসিক্যালি। 3 অধ্যায় হলো, অধ্যায়ের নামগুলো আমি লিখে রাখছি, অংশীদারি ব্যবসায়ের হিসাব। আর তারপর 4 অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, মানে শেয়ার ইস্যুর অঙ্ক। আর 8 অধ্যায় হলো বেতন মজুরি অধ্যায়, এটা থেকে 2টা অঙ্ক প্রায়ই আসতেছে। আর 5ম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই 5টা অধ্যায় আগে শেষ করো, পরীক্ষা ফুল মার্কস আনসারের ব্যবস্থা করে দিব। বাংলাদেশে একজন যে এই যে 2টা মাস যদি কেউ পড়াশোনা করো, A+ যদি না পাও, পরে তুমি আমারে বলো যে স্যার আপনি যা বললেন আমি তো পড়লাম, কিন্তু A+ তো পাইলাম না। A+ নিশ্চিত থাকবে, শুধু আমার কথা শুনতে হবে। এই কয়েকটা দিন ওয়েট করো, কথাগুলো শুনে যাবে। এই অধ্যায়গুলো দেখো, 2022 সালে 8 অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে। 8 অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে। 2023 সালে 8 অধ্যায় থেকে 2টা আসছে। 2024 সালে 3 অধ্যায় থেকে 2টা আসছে। 2025 সালে 8 অধ্যায় থেকে 2টা আসছে। তার মানে 8 অধ্যায়ের গুরুত্ব সবচেয়ে বেশি এবং সবচেয়ে সহজ অধ্যায় এটা। প্যারা নেওয়ার কোনো কারণ নাই। একটা অধ্যায়গুলো 2টা অঙ্ক তুমি পারতেছো। আর প্রতি বছর একটা 1 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসে। প্রাপ্য সময় সংরক্ষণ, একটা অঙ্ক প্রতিবার আসে। তার মানে আজকে যে অধ্যায়টাই করবো 7 নাম্বার পেয়ে যাবা। সে যেগুলো পারবে। অধ্যায়ের আইডিয়া দিলাম কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে। আমি 5টা অধ্যায় আগে শেষ করব। তাহলে তোমাদের পরীক্ষা যতগুলা প্রশ্ন সবগুলাই কমন হবে ইনশাআল্লাহ। আনসার তো সবগুলা করা লাগবে না। তুমি আনসার করবা 3টা।
পরীক্ষা আসবে 5টা, তোমার 5টায় কমন হবে আশা করি। এবার আসো অধ্যায়ের নামগুলো একটু বলে দিই, যে বাবু এটা আঁকাঝুঁকা করে ফেলছে। অধ্যায়ের নামগুলো একটু জেনে রাখো। 1 নম্বর অধ্যায়ের নাম কি? প্রাপ্য সময় হিসাব রক্ষণ। দেনাদার। দেনাদার কিভাবে সৃষ্টি হয় এটা আমি অলরেডি বলছি। বাকিতে সেবা দিয়ে অথবা বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়। দেনাদারের আরেক নাম হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে লিখিত কোনো চুক্তিনামা নাই, পণ্যটি আবার লিখিত চুক্তিনামা আছে। মানে সবগুলাকে একসাথে প্রাপ্য সমূহ বলা হয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, আর ব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো, আগের নাম ভুল বলছি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ। যেমন মসজিদ, মন্দির, গির্জা, যাদের মেজর উদ্দেশ্য কি না মুনাফা অর্জন করা না, মুনাফা অর্জন করা যাদের উদ্দেশ্য না, এটা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। বাট এই অধ্যায় থেকে অঙ্ক তোমাদের আসতেছে না, এই জন্য এটা যদি করতে চাও আমি পরে করাবো, যেগুলো আগে পরীক্ষাটা তো ব্যাকআপ দিতে হবে। এই জন্য প্রাপ্য হিসাবে সংরক্ষণ প্রতিবার প্রশ্ন আসে। 3 অধ্যায় অংশীদারি ব্যবসায়ীর হিসাব, এটি ভিডিও অলরেডি করা আছে, দেখাবো, নিজেরা পারবা, কোনো টেনশনের কোনো কারণই থাকবে না। আর জেনারেল শাখা যারা আছো, যারা ফেল করো, গত বছর আমি কুমিল্লা বোর্ডে 200 কথা কাটলাম, 40টা স্টুডেন্ট ফেল করছি। এমন ফেল করছে 4 নাম্বার 5 নাম্বার বলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। এত কম যে পাইছো, তুমি তো কোনো না কোনো জায়গায় প্রাইভেট টাইভেট পড়ছো, তাই না? কি প্রাইভেট পড়লা তুমি? কিছু না শিখো, পরীক্ষা তো কিছু লিখো না, 4 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার করে পাইছো, সে কিছু কি সেকেন্ড পার্টে পাস করবে? কোনোদিনও পাস করবে না। একেবারে পড়াশোনা না করে তোমার সার্টিফিকেটটা দরকারই বা কি? আমার প্রশ্ন আর কি জায়গায়, কিছুই যে জানে না তার তো সার্টিফিকেটটা দরকার নাই। 40 জনের মতন ফেল করছে, যাচ্চারা ফেল। 4 অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন শেয়ার ইস্যুর অঙ্ক। 5ম অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটা থেকে 12 নম্বর আসবে, প্রতি বছর এটা থেকে একটা প্রশ্ন আসবে। আর 6 নম্বর হলো আর্থিক বিবরণীর বিশ্লেষণ, এটা কম আসে। আর 7 নম্বর হলো উৎপাদন ব্যয়, এটাও কম আসে। আর 8 নম্বর বেতন ও মজুরি, এটা থেকে প্রশ্ন প্রতি বছর 2টা করে আসে। এই অধ্যায়, যে অধ্যায়গুলো আমি আগে করাবো, সেটি হলো এই যে এই 1 নম্বর অধ্যায়টা করাবো আগে, অংশীদারিটাও করাবো, আর 4 নম্বর অধ্যায়টাও করাবো। আর এটা তো অবশ্যই করতেই হবে, এটা থেকে আসবেই। আর এই যে বেতন ও মজুরি অধ্যায়, এই 5টা আগে করব, তাহলে ফুল কমন হয়ে যাবে এবং এটা এ প্লাস কোনোভাবে মিস হবে না। ফেল তো কোনো সম্ভাবনা নাই, বাংলাদেশে অনেক বিএম স্টুডেন্ট ফেল করে। ফেল তো কোনো স্বপ্নই, মানে ভাবতেই বা ফেল করার কোনো সুযোগই থাকবে না। আজকে আমি আলোচনা করব একটা, এই জায়গায় 4টা সালের প্রশ্ন আছে, এই প্রশ্ন দেখে আমি সমাধান করাবো এবং এটার মধ্যে বেসিক আলোচনাও একসাথে করে দিব। একসাথে তোমাদের 2টা সুবিধা হবে, বেসিক আলোচনাও করে দিব, বোর্ডে আসার মতন অঙ্কগুলো সমাধান করে দিব। টেনশনের কোনো কারণ থাকবে না, পরীক্ষা দিবা আর এ প্লাস সারি কনফার্ম করবা। এ প্লাসটা পাইলে অবশ্যই ফেসবুকে পরে একটা সেটা জানাইবা যে আমি এ প্লাস স্যার পাইছি। আর এ প্লাস পাইবা কিনা এটা তো তুমি নিজেই বুঝবা, তোমার কনফিডেন্স লেভেলটা যখন গ্রো হয়ে যাবে না, নিজে নিজে বুঝবা আমি এ প্লাস পাবো, আমি এ প্লাস পাওয়ার যোগ্য, আমি এটা ডিজার্ভ করি। এ প্লাস পাইতেই হবে। যারা একবারই পড়াশোনা করে না, অন্যের উপর দেখে লেখার বর্ষা বসে থাকে, আমার দৃষ্টিতে ওদের পড়াশোনা করা দরকার নাই। আর আমার মতন মানুষ যদি গার্ড দিত পরীক্ষার হলে, ওরা জনম জনম যাইবো কিন্তু কোনোদিন পাস করবে না, পাস করার দরকারই নেই। আমি গার্ডে দিলে ওদের কোনোদিন ওরা পাস করতো না। এবার আমি একটা প্রশ্ন করবো, এটার যে বেসিক জাবেদাগুলো আছে অলরেডি আমি ওরে বিপ্লবে বলে দিছি, তারপরে আমি এই জায়গায় আবার বলবো, যারা নতুন আছো তারাও একটু দেখতে পারো। দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার, একটু বলো তো দেখি। এই যে দেখো একটা অঙ্ক, এটাতে 7 নাম্বার পেয়ে যাবে। প্রশ্নগুলো একটু নিজেরা একটু পড়বো, প্রশ্ন নিয়ে আমি আর করবো না। প্রথম দেখো 2023 সাল আর 24 সাল, মেসার্স রহিমা এন্ড কোম্পানির হিসাবের বই হইতে নিচে তথ্যসমূহ পাওয়া গেল। জাবেদাগুলা বেসিকও বলে দিব, এর মধ্যে অনেকগুলা জাবেদা আছে। বলা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2023 সাল 11,000 টাকা, তার মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি শুরুতে আছে। এটা মূলত 2টা পদ্ধতি, একটা পরোক্ষ পদ্ধতি আর একটা সঞ্চিতি পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি আর একটা সঞ্চিতি পদ্ধতি। সঞ্চিতি পদ্ধতি মানে শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার আগে থেকেই আছে, তাই এই ভিত্তিতে আমি জাবেদাগুলা করবো। আর ওই মডেলটা খুবই কম আসে। প্রাপ্য হিসাব মানে যে কোনো লেনদেন, আমি ধারে বিক্রি করছি অথবা সেবা দিচ্ছি, সেবা দিয়ে আমার 2,25,500 টাকা ছিল 2023 সালে, 24 সালে 1,55,000 টাকা। লিখিত অনাদায়ী পাওনা, লিখিত অনাদায়ী পাওনা দেনাদার থেকে এই টাকাটা আমি আর পাবো না, এটা অলরেডি রেকর্ড করা হয়ে গেছে। এই দেনাদার থেকে 8,000 টাকা অলরেডি বাদ দিয়ে রাখছি, এটাই মানে বুঝতে হবে। এই টাকাও সেম কাজ, 1,55,000 ছিল আসলে 1,62,000 টাকা।
1,62,000 থেকে যে টাকাটা প্রশ্ন হলো অনাদায়ী পাওনা কারে কয় এটাও একটু জানা থাকতে হবে। দ্বারে বিক্রি বা সেবা করলে দেনাদার সৃষ্টি হয়। সেই দেনাদারের কাছ থেকে যে টাকা আমি আর উদ্ধার করতে পারবো না, আমি দাবি ছেড়ে দিছি, সেটার নাম হলো অনাদায়ী পাওনা। এই যে অনাদায়ী পাওনাটা আছে আমি দেনাদার থেকে বাদ দিছি অলরেডি। এই 8,000 টাকা 2,25,500 ছিল, আসলে 2,33,500 টাকা ছিল। তার থেকে 8,000 টাকা আমি অলরেডি বাদ দিয়ে দিছি। এটার নাম হলো লিখিত, মানে এটি রেকর্ড করা হয়েছে। এটাও 7,000 টাকা রেকর্ড করা হয়েছে। অলিখিত মানে অনাদায়ী পাওনা, এটা রেকর্ড করা হয়নি, মানে দেনাদার থেকে বাদ যায় নাই। দেনাদার থেকে এখনো বাদ দেওয়া হয়নি। এটাও সেম কাজ, দেনাদার থেকে এখনো বাদ দেই নাই। তো বাদ দেওয়া না দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে এই বছরে 5%, সামনে বছরে কয় পার্সেন্ট? 6% রাখতে বলছে, তাই না? 6%। এবার এই যে যার যে যতটুকু দেনাদার সৃষ্টি হলো, আমার যে পরিমাণ দেনাদার আছে তার থেকে যে পরিমাণ টাকা আমি পাবো না, কনফার্ম হয়ে গেছি, সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এবার এই বিষয়গুলো একটু বলে রাখি। অনাদায়ী পাওনা হলো যে টাকা আর পাবো না দেনাদারের কাছ থেকে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো দেনাদারের কাছ থেকে যে এই যে বছর কিন্তু শেষ, 2,25,500 টাকা আমি এখনো মানুষের কাছে পাও না। এর মধ্যে আরো 10,000 টাকা এক বাটপার আছে, সে দিবে না। তার মানে 2 লাখ কত? 15,500 টাকা। এখন এই যে 2,15,500 টাকা 23 সালটা শেষ হয়ে গেল আমার, সামনের বছর কি আমি টাকাটা পাবো? কনফার্ম না কিন্তু। ধরে নিয়েছে অতীতের অভিজ্ঞতা যে আমি অনুমান করলাম 5% টাকা নাও পেতে পারি। হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, যখন যে লেনদেন সংগঠিত হবে তখন রেকর্ড করতে হবে। আমার যে এই যে ট্রানজাকশনটা সংগঠিত হলো 2,25,500 টাকা 2000 কত সাল? 23 সালে। এই লোকের কাছ থেকেও হয়তো 5% টাকা আমি নাও পেতে পারি। এই যে 5% টাকা পাবো না, সেটার জন্য এটা আয়ের বিপরীতে চার্জ করতে হবে 2023 সালে। এই যে ভবিষ্যতে টাকা নাও পেতে পারি, পাইতেও পারি, কিন্তু সম্ভাবনা আছে না পাওয়ার। এই ধরনের একটা অনুমান করা হয়, সেই জন্য একটা ফান্ডিং করা হয়। সেই ফান্ডিং এর নাম হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো বিপরীত সম্পদ। এটা কিন্তু যারা জেনারেল শাখা আছো তাদেরও আছে, ওদেরও আছে, সবার আছে। একাদশ যারা আছো এবছর যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদেরও আছে। সুতরাং এদের গুরুত্ব সবার জন্য, শুধু বিএম শাখার জন্য না। এবার আমাকে বলা হলো কি, উচ্চ উক্ত কারখানা উক্ত বছরগুলোতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এবার আসবে প্রশ্ন, কোন কোন আইটেমে জাবেদা দিতে হবে আমি বলে দিব, কোনো টেনশন নাই। তারপরে বলো অনাদায়ী পাওনা হিসাব তৈরি করো, মানে খতিয়ান করো। তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিত করো। জাবেদা যদি পারো খতিয়ান করার কোনো বিষয়ই না। এবার ধাপে ধাপে আমি সবগুলা বলে দিব। আমি অলরেডি বলছিলাম যে সমস্ত জাবেদা কি হবে, যে সমস্ত আইটেমের কি হবে, জাবেদা হবে, এটা আমি বলে দিই। দ্বারে পণ্য বিক্রি করলে বা সেবা দিলে জাবেদা হয়, বাট এই অঙ্কের মধ্যে দ্বারে পণ্য বিক্রি বা সেবার কোনো আইটেম নাই, সুতরাং সেই জাবেদাটা হবে না। অনাদায়ী পাওনাদার জাবেদা শুরু হবে। লিখিত অনাদায়ী পাওনা ও লিখিত অনাদায়ী পাওনা, তুমি দুইটা জাবেদা সেম, একই জাবেদা দুইবার লিখতে পারো। লিখিত মানে দেনাদার থেকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। আমি জাবেদাগুলো সুন্দর করে লিখে যাই ধাপে ধাপে, কোনটা কখন জাবেদা দিতে হবে। আসো এবার লেখা শুরু করে দিব। 8 নং প্রশ্নের উত্তর লিখে শুরু করব। এই যে আগে লিখবো কোম্পানির নাম। এই কোম্পানির নাম কি? মেসার্স কি নাম? রহিমা এন্ড কোম্পানি। কি লিখবা? তানভীর সাথে সাথে লিখতে পারো, হ্যাঁ। রহিমা এন্ড কোম্পানি। ওরা বলছে জাবেদা লেখার জন্য জাবেদা লিখলাম। জাবেদা গড় কেমনে করবা? এমনি টান দিবা, এই তো। ডান পাশ থেকে টান দিবা। প্রথমে কি হবে? ক্রেডিট টাকা, তারপরে হবে ডেবিট টাকা। জাবেদা করতেছ, লিখবা খতিয়ান পৃষ্ঠা, আর সর্বমামে হবে তারিখ। এই তো লেখা হয়ে গেল। এবার আসো, প্রথমে লিখবো তারিখ। এই জায়গায় লিখবা কি? হিসাবের নাম ও ব্যাখ্যা। তারপরে লিখবো জাবেদা করতেছি খতিয়ান পৃষ্ঠা লিখবা। এটা লিখবা ডেবিট টাকা, আর এটা লিখবা ক্রেডিট টাকা, রাইট?
তাহলে জাবেদাগুলো হবে কবে? বছরের শেষে জাবেদা। বুঝছো কিনা? এই জাবেদাগুলো হবে বছরের শেষ দিনে কিন্তু। বছরের মাঝে কোনো তারিখ নাই। হুম। এই জাবেদাগুলো হবে বছরের শেষে। আরে আরেকটু উপরে উঠাই, হ্যাঁ? তাইলে মনে হয় ভালো হইব। নাকি? দেখতে সুবিধা হবে। দেখো তো এবার দেখা যায় কিনা? আরেকটু ছোট্ট করে দিই। হুম। তাইলে অঙ্ক 2023 সাল, হ্যাঁ? সুন্দর করে লিখবাম 2000 কত সাল? 23 সাল। ডিসেম্বর 31-এ সবগুলা জাবেদা হবে। যেহেতু এই অঙ্কে সারা বছরে কোনো বিক্রয়ের কোনো কাহিনী নাই, তো বিক্রয় জাবেদাটা দেওয়া লাগবে না। কি জাবেদা হবে? লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা। আরেকটা অলিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা মানে দেনাদার থেকে টাকাটা অলরেডি বাদ দেওয়া আছে। অলিখিত মানে দেনাদার থেকে এখনো বাদ দেওয়া হয়নি। অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা দাও। যেহেতু অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখা হয়েছে, তাহলে তোমাদের অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী মনে রাখতে হবে, যদি অঙ্কের মধ্যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি করবা? ডেবিট করবা। কার জন্য? অনাদায়ী পাওনার জন্য। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব হবে ডেবিট, আর প্রাপ্য হিসাব হবে কি? ক্রেডিট। এটা হবে কি? আমরা দুইটা জাবেদা দিয়ে রাখতে পারি। ওই লিখিত অনাদায়ী পাওনা আছে না 8,000 টাকা, তার জন্য একটা জাবেদা তুমি দিতে পারো। এটা না দিলেও কোনো সমস্যা হবে না, বাট একটা আমি লিখে রাখলাম যেহেতু এই ট্রানজাকশনটা করছি। অনাদায়ী পাওনা কি হলো? হিসাবভুক্ত করা হলো। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। এবার আবার লিখো একই জাবেদা অলিখিত অনাদায়ী পাওনা বলছি। এই যে অলিখিত অনাদায়ী পাওনা পার্থক্য হলো এটা লেখা হয়নি, বাট দেনাদার থেকে টাকাটা বাদ দেওয়া হয়নি। জাবেদা সেম হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট। সেম কাজ হলো। এটা নাম দিতে পারো নতুন অনাদায়ী পাওনা কি হলো? অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। কয় টাকা অলিখিত অনাদায়ী পাওনা ছিল? 2023 সালে 10,000 টাকা। 10,000 টাকা ডেবিটেও লেখো, ওদের সময় নিয়ে কোনো টেনশন নাই। তোমরা রিল্যাক্সে লিখতে পারো, কারণ 3 ঘন্টা সময়। এবার যে টাকা হবে, জাবেদাটা ফিক্সড, কিন্তু টাকাটা বের করে নিতে হবে। বের করবে কি করে? জাবেদাটা আমি লিখে দিই, সমস্যা নাই, টাকাটা আমি দেখাচ্ছি পরে। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা হলো অনুমিত অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করা হলো? সৃষ্টি করা হলো। অনাদায়ী আমাদের এই জায়গায় দুইটা মিলে 18,000 হয়ে গেছে, পুরাতন কিন্তু 11,000। তাহলে জাবেদার এই মডেলই হবে, কোনো চেঞ্জ হবে না, যার কারণে আমি এটা লিখছি, কিন্তু ঝামেলা করবো না। একটু জাবেদা চেঞ্জ হবে কখন? যদি আগে ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি 11,000, আর এই দুইটা মিলে হয়েছে 11 থেকে কম, নতুন আরো সঞ্চিতি হবে, সুতরাং জাবেদা এটা ফিক্স হবে। আমি আগেই বুঝে গেলাম। প্রয়োজনে এই জাবেদা পরেও দিতে পারো,
বাট আমি যেহেতু ওভার কনফিডেন্স হয়ে গেছে জাবাতে এটা হবে যে না আগে লিখে দিছি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করা হলো? সৃষ্টি করা হলো। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করা হলো? সৃষ্টি করা হলো। টাকাটা এখন আমি লিখতে পারবো না, টাকাটা হিসাব করে আসতে হবে। গণনা কার্য দিয়ে টাকাটা আনবো। তারপর একটা জাবেদা হবে অনাদায়ী পাওনা কি করতে হবে? বন্ধ করতে হবে। সেই জন্য একটা জাবেদা দিতে হবে। এটার নাম দুইটা অপশন আছে। আয় সারাংশ লিখতে পারো অথবা আয় বিবরণী লিখতে পারো, যে যেভাবে লিখো কোনো সমস্যা নাই। আয় বিবরণী হিসাব কি হবে? ডেবিট হবে। আর অনাদায়ী পাওনা হিসাব কি হবে? ক্রেডিট হবে। এটা হলো অনাদায়ী পাওনা হিসাব কি করা হলো, কারণ কি দিবা? এই কারণটা কিন্তু ফিক্স সবসময় লিখতে হবে। অনাদায়ী পাওনা হিসাব, একটা অঙ্ক শিখো প্রয়োজনে, একটা অঙ্ক শিখতে হবে। অনাদায়ী পাওনা হিসাব কি করা হলো? বন্ধ করা হলো। অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো। এই যে জাবেদাগুলা একটু শিখে ফেললে হবে। এই জাবেদাগুলা বারবার আসবে। ওই যে 23-24 সাল করবো না, সেম লেখা দিব, কোনো পার্থক্য নাই, জাস্ট টাকাগুলা চেঞ্জ হবে। 24 সালে জাবেদাতে টাকাগুলা সেম হবে, বাট এইটা টাকাগুলা তো লাগবে। এখন টাকাটা আনবো কি করে একটু বুঝতে চেষ্টা করো। আমি টাকাটা আনছি, এটা গণনা কার্য দিব, যেহেতু সবগুলা জাবেদা আমি করবো, গণনা কার্য ওই পৃষ্ঠার জন্য রাখলাম। এই যে আমি গণনা কার্য দিই। গণনা কার্য দিতে হবে 2000 কত সাল? 2024 সাল এবং অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। হেডিং দিতে পারো অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। যেহেতু আমি দুইটা সাল আছে, দুইটা সাল একসাথে করে দিব, তাহলে আমার টাইমটা সেভ হবে। এটা লিখবো বিবরণ 2023 সাল 2024 সাল। প্রথমে কি লিখতে হবে জানো? লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা মানে পুরাতন। অনাদায়ী পাওনা, লিখিত অনাদায়ী পাওনা ছিল 23 সালেটা আগে শেষ করে 8,000। তারপরে যোগ করবা কি? অলিখিত অনাদায়ী পাওনা। এটার নাম কি জানো? নতুন। অলিখিতর আরেক নাম কি? নতুন। ও লিখিত অনাদায়ী পাওনা কত ছিল? 10,000। এটার নাম কিন্তু নতুন। এই অলিখিতর নাম কি? তুমি যদি লেখো নতুন অনাদায়ী পাওনা তাও কিন্তু হবে, রাইট? দুইটা মিলাই কত? 18,000। এবার আসো, যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার প্রশ্ন হলো টাকাটা কই? এবার আসো, 2 লাখ কত ছিল? 2,25,500 টাকা আমার দেনাদার ছিল। তার থেকে অলিখিত অনাদায়ী পাওনা 10,000, এটা আমি আর পাবো না, কনফার্ম পাবো না, এটা বাদ। বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে সেটার উপর ওরা বলছিল কয় পার্সেন্ট? 5% রাখতে হবে। এই যে 5% দিয়ে দাও। তাহলে 2,25,000 থেকে 10,000 বাদ দিলে 2,15,500। 2,15,500-র উপর 2,15,000 কত? 500 টাকা। 2,15,500, এটা যদি আমি 5% করি টাকা দাঁড়াবে কত? 21,550 টাকা। সেটা অর্ধেক করে দিলে 1,500, 1,000, 21,550 টাকা। দুইটা ভাগ করো, 1,0,7,7,5, 10,575 টাকা। ক্যালকুলেটর চাপো। 2,25,500 মাইনাস 10,000 ইন্টু 0.05 দিয়ে গুণ করলেও হবে। পার্সেন্টেজ বের করা একবারে সহজ। 0.05 দিয়ে যদি গুণ করো তাহলে তোমার টাকা চলে আসবে কত জানো? 10,775 টা। পার্সেন্টেজ করো, 5 দ্বারা 100 দ্বারা গুণ করে 5 দ্বারা ভাগ করলেও টাকা আসবে। অথবা এই যে 2,15,500 টাকা কি
এই 0.05 দিয়ে গুণ করলে টাকা আসবে কত জানো? 10,775 টাকা। পার্সেন্টেজ বের করা পারো না এমন তো কেউ হয়তো নাই। যদি ভুলে যাও 100 দিয়ে গুণ করে ওই টাকাটাকে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করো, তাহলে অবশ্যই এটা ওই পার্সেন্টেজটা পেয়ে যাবা। অর্থাৎ 0.05 দিয়ে গুণ করো, কত পাইবা? 10,775 টাকা। এই জায়গায় একটু দেখাই দিলাম কিভাবে টাকাটা আসলো। টাকার পরিমাণ কত হলো? আগেরটা এটা যোগ করলে কত হবে? 28,775 টাকা, তাই না? এবার বাদ দিতে হবে কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা কোন টাকাটা জানো? এই যে 1/1/2000 কত? এই যে 1/1/2023, এই যে 11,000 টাকা। এটা গত বছরের 22 সালের শেষ দিন, 23 সালের প্রথম দিন। কয় টাকা? 11,000। এটা বাদ দাও। বাদ দিলে কত হবে? 11,000 বাদ দিলে হবে তোমার 17,775। এইটা তুমি ক্লোজ করতে পারো। আমরা চাইলে কি করে জানো? 2024 সালে হিসাবটা করে দিতে পারো। কেমনে করবা? 2024 সালে লিখিত অনাদায়ী পাওনা, লিখিত অনাদায়ী পাওনা কত ছিল জানো? লিখিত অনাদায়ী পাওনা ছিল 7,000। লিখতে পারি 7,000। অলিখিত কত ছিল? 5,500। এটাও লিখো 5,500। যোগ করে দাও, কত হয়েছে? 12,500 টাকা। রাইট কিনা? এবার এই জায়গায় ওই যে অলিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বের করতে হবে। বের করবো কি করে? 2024 সালে 1,55,000 টাকা ছিল। 1,55,000 টাকা থেকে তুমি 7,000 টাকা বাদ দাও। না, 7,000 তো বাদ দেওয়া আছেই। 5,500 টাকা বাদ দাও। 1,55,000 থেকে 5,000 বাদ দিলে কত হবে? 1,49,500 টাকা হবে না? সেই 1,49,500 টাকার উপর 6% করতে হবে। 6% করলে 0.06 দিয়ে গুণ করো, হিসাব করো, দেখো টাকাটা কত আসে। 6 নং 54, 5 ছয় 30, 54, 3 57, 7 হাতে কত? 5, 424, 24 আর হলো 4 29 হাতে হলো 2, 6 6 2 কত? 8 টাকা আসবে আমাদের। 8,900 কয় টাকা? 8,970 টাকা। তাহলে এই যে 1,55,000 টাকা ছিল, এই জায়গা চাইলে তুমি আরেকটা হিসাব একটু দেখায় দাও। এটা আরেকটা দেখো। 1,55,000 মাইনাস 5,500 ইন্টু 6%। এটা হলো দ্বিতীয় বছরের জন্য। ঘরটা একটু বড় রাখবা। টাকাটা আসছে কত? 8,970 টাকা। এবার এই দুইটা যোগ করো। যোগ করলে কত হয়? 470, 10 আর 1, 10 আর 1, 11 1, 21,470 টাকা। এইবার প্রশ্ন এই জায়গায় একটা আছে। এই জায়গায় দেখো কি নাই? 2024 সালের শুরুতে কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। বাট 2023 সালে যেটা শেষের ছিল, 24 সালে সেটা প্রথম। গত বছরে যেটা নতুন ছিল, এটা এই বছরে পুরাতন। গত বছরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল কত? 10,775 টাকা। এইটা এই বছর এসে পুরাতন হয়ে গেছে। তাহলে এটা আবার কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করার পরে 10,775টা মাইনাস করার পরে 21,470, 10,775 মাইনাস করো। মাইনাস করলে কত টাকা হয়? ক্যালকুলেটর চাইবে, একটু বলো। এটা হলো 8, 17 থেকে 8 গেলে কত হবে? 9 হবে। এটা হলো 7, আর 8, 14 থেকে 8 গেলে 6 হবে। এটা কত? 0, 1 হবে। আমরা 10,695 টাকা হয়। মাইনাস করা ঠিকঠাক আছে কিনা নিজেরা একটু বলো। 10 থেকে 5 গেলে 5 হবে। এটা হলো 8, 17 থেকে 8 গেলে কত হবে? 17 থেকে 8 গেলে 9 হবে। এটা হলো 8, 14 থেকে 8 গেলে 6 হবে। এটা হচ্ছে 1 মিলে গেলে 0। অর্থাৎ 10,000 কত টাকা? 2টা বছরের হিসাব নিকাশ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এই হিসাবটা বুঝছো কিনা সবাই ক্লিয়ার করতে হবে। এই হিসাবটা যদি না পারো তাহলে এই অধ্যায় তুমি আর পারবা না। একদম এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, ফুল বডির এই অঙ্কের মধ্যে দেওয়া আছে। শুধু দাঁড়ে বিক্রয়, দাঁড়ের সেবাটা দেওয়া নাই। দাঁড়াতে বিক্রয় থাকলে শুরুতে একটা সেবাটা দিতাম, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা নাই শুধু এই অঙ্কে। আর বাকি সবগুলাই আছে সুন্দর একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা যদি বুঝে যাও কেউ, তাহলে এই অঙ্ক পারবা। বাট এই ক্যালকুলেশন না করলে তুমি এই জায়গায় আটকে দেবা। আর এই জায়গায় যদি এই টাকাটা সঠিক মতো না বসাও, তাহলে তোমার নাম্বার দিবে না। এই জায়গায় আমার টাকা, দুইটা টাকা সেম টাকা হবে। প্রথম বছরের টাকাটা কত? 17,775 টাকা। এই টাকাটা এই জায়গায় লিখতে হবে।
17,775 টাকা। যত টাকা ডেবিট হবে অত টাকা কি হবে? ক্রেডিট হবে। এই টাকাটা আবার এই জায়গায় বসবে। 17,775 টাকা। এই সিম্পল হিসাব নিকাশ হয়ে গেল না? এবার হলো 24 সালের জন্য কি লাগবে? আবার সেম জাবেদাগুলো লিখতে হবে। আমি আর গড় টানতাছি না, জাস্ট 24 সালটা লিখে আমি জাবেদাগুলো একটু দিয়ে দেই তোমাদের সুবিধার জন্য। সেম জাবেদাগুলো আবার লিখে যাবে। টাকাগুলো চেঞ্জ হবে। কি লিখবো? অনাদায়ী পাওনা, জাবেদা গড় কিন্তু দিয়ে জাবেদা করতে হবে, এমনি করলে হবে না। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট কয় টাকা হবে? লিখিত অনাদায়ী পাওনা ছিল 7,000, 7,000 একটা জাবেদা দাও। আর প্রাপ্য হিসাব বলছিলাম কি? ক্রেডিট করো। আমি কারণ আর লিখতেছি না, কারণ তো আগেটা যেমনি লিখছি একই মডেল হবে। আবার অলিখিত অনাদায়ী পাওনা আছে জাবেদা, একই মডেল বলছিলাম। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত? 5,000 টাকা। এরপরে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য একটা জাবেদা হবে সৃষ্টি করার জন্য। জাবেদার মডেলটা এক কি হবে? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী, এই জাবেদাগুলো মুখস্থ তোমাদের করতেই হবে। সঞ্চিত হিসাব ক্রেডিট, এই যে টাকাটা লিখবা না, এই যে হিসাব করছিলাম না টাকাটা, এই যে সর্বশেষ টাকাটা লিখতে হবে। মনে রাখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য সরাসরি কোনো জাবেদা হবে না, এই যে লাস্টে যুগযুগের টাকাটা লিখতে হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু সর্বশেষ টাকাটা কত পাইছি? 10,695 টাকা। এই টাকাটা লিখতে 10,695, 10,695। সর্বশেষ কি বলছিলাম? আয় সারাংশ বা আয় বিবরণী। আয় সারাংশ বা আয় বিবরণী হিসাব কি হবে? ডেবিট হবে। আর অনাদায়ী পাওনা হিসাব কি হবে? ক্রেডিট হবে। আয়গুলা ব্যয়গুলা বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয় বছর শেষে। এটি বন্ধ করছি, টাকাটা সেম হবে 10,695 টাকা। 10,695 টাকা। জাবেদাটা শেষ। জাবেদা যারা পারবা খতিয়ান একবারই পারবা, কোনো সমস্যা নেই। জাবেদাটা তোমার শিখতেই হবে। জাবেদাটা পারার পরে খতিয়ান নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না, সেই খতিয়ানটা তুমি পারবা। সেই খতিয়ানটা আমি তোমার দেখাচ্ছি, এবার একটু মনোযোগ দাও। কিসের হিসাব করতে বলছে? অনাদায়ী পাওনা হিসাব। আসলে তো অনাদায়ী পাওনাতে খতিয়ান দুই ভাবে হয়, চলমান হয় এবং কৃছক হয়। চলমান হয় আর কি কৃছক হয়। চলমানে করলে সহজ হবে, খতিয়ানে গড় করাটা শিখো যারা আগে পারো নাই। এটা হলো খ নম্বরের উত্তর। শুরু করলাম। কি হবে? ওই অনাদায়ী পাওনা নাম দাও, রহিমা ট্রেডার্স লিখবা। কোনটা টাকা নিয়ে ঝামেলা হয়েছে কোনটা বলো? 5,500 টাকা। কোন টাকাটা টাকা নিয়ে প্রশ্ন নাকি বলো আবার? তানবি, টাকা নিয়ে প্রশ্ন থাকলে বলো। 5,500 যে লিখছো এটা কোন টাকাটা? কোনো প্রশ্ন আছিল? প্রশ্ন থাকলে বলো, না হলে আমি খতিয়ান করতেছি। হ্যাঁ, খতিয়ান করাটা দেখো, যেহেতু অনেকে আগে পড়াশোনা সিরিয়াসলি করো নাই। রহিমা মেসার্স, মেসার্স কি লেখা ছিল? মেসার্স রহিমা। হ্যাঁ, মেসার্স লিখবে, নাম যা যেমনি আছে এমনি লিখবে, রহিমা এন্ড কোম্পানি। এটা কি লিখবা? অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব। হিসাব বিজ্ঞান করার জন্য তোমার আগে জাবেদা জানতে হবে। জাবেদাগুলা খতিয়ানে পোস্টিং হবে। এই এই যে সিস্টেমটা, গড়টা করা শিখো। জাবেদা যে পারবে সে খতিয়ান না পারবে। চলো মানে গড় করা শিখো, আগে শিখো নাই সমস্যা নাই। এবার আমি আমি শিখাচ্ছি, শিখে নাও। এই যে টান দিবা এইভাবে, এদিকে দুই টান দিবা এবং এই থেকে নিচে আবার টান দিবা। এবার একটা টাকা হবে ক্রেডিট, আর একটা টাকা হবে ডেবিট। জাবেদা খতিয়ান করার সময় হবে এই জাবেদা পৃষ্ঠা, আর এই জায়গা হবে বিবরণ এবং প্রথম হবে তারিখ। কি বলছিলা জানি আবার বলো?
না এই যে শোনো যে এই যে ওই জায়গায় টাকা লিখতে গিয়া ও জাবেদাতে, হ্যাঁ আচ্ছা, রাইট রাইট রাইট, ভেরি গুড, বুঝতে পারছো, হ্যাঁ এই জায়গায় 5,500 টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ তানবীর, গভীর মনোযোগ দিলে আসলে বোঝা যায়, মনোযোগ তুমি দিছো যে বোঝা গেছে, প্রমাণ এটাই। এই জায়গায় 5,500 টাকা হবে, হিসাব নিকাশ ঠিকঠাক আছে, এই জায়গায় জাবেদা লিখতে ভুল করছিলাম, ধন্যবাদ তোমাকে, হ্যাঁ সুন্দর লিখছো। এই গড়টা করা তোমার শিখতে হবে, গড়টা আমি তো যারা আগে হিসাব বিজ্ঞান কোনোদিন করো নাই তাদের দ্বারা তো গড়টা করা সম্ভব, যেমনি টানছি এমনি টানবা। নাম দিয়েছি কি অনাদায়ী পাওনা, এবার শিখবা। অনাদায়ী পাওনা আমি যাবতে লেখার সময় 2023 সালে কয়বার লিখছি বা দেখতে হবে, অনাদায়ী পাওনা কয়বার লিখছি তোমার আগে দেখতে হবে। এবার এই নামগুলা দিই, কি লিখবে প্রথমে, কি হবে তারিখ, তারপরে হবে কি বিবরণ, এটা কি হবে খতিয়ান, জাবেদা খতিয়ান করতেছি জাবেদা পৃষ্ঠা লিখবে, এটা হবে ডেবিট টাকা, আর এটা হবে ক্রেডিট টাকা, এটা হবে ডেবিট জের, এটা হবে ক্রেডিট, এই যে উপরে আছে না এটা লিখবা জের, জের বা উদ্বৃত্ত। অনাদায়ী পাওনা তো আগে থেকে ছিল না, 2023 সাল, আগে লেখো 2023 সাল ডিসেম্বর 31। অনাদায়ী পাওনা কয়বার লিখছো জানো, অনাদায়ী পাওনার অপোজিটে লিখছি অনাদায়ী পাওনার সাথে দুইবার লিখছি, কয়বার, দুইবার, লেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এই যে জাবেদাটা সুন্দর করে দেখবো, জাবেদা তোমার আগে বুঝতেই হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ছিল ডেবিট, অনাদায়ী প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট, সরি, এটাতে অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, নাই নাই নাই, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা হিসাব করে কোন কোন জায়গায় এটা দেখতে হবে। এই যে অনাদায়ী পাওনা হিসাব পাইছি, অনাদায়ী পাওনা হিসাব ছিল ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ক্রেডিট, ভেরি গুড, সুন্দর একটা হিসাব আসলো। অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, অনাদায়ী পাওনা ছিল ডেবিট, তার বিপরীতটা সবসময় বসবে, যে ঘরের নাম হবে না সেই ঘরে উল্টা নামের টাকাটা বসবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ছিল ক্রেডিট, বসাইবা ডেবিটে, 17,775 টাকা, 17,700 কয় টাকা, 75 টাকা। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ক্রেডিট, তাই না, ক্রেডিট ছিল, লিখবা কই ডেবিটে, এই যে ডেবিট 17,775, এটা ডেবিট না, তাহলে এই জায়গায় ডেবিটে বসবে 17,775 টাকা। দেখো অনাদায়ী পাওনা আরেকবার লিখছি, 23 সালে দুইবার অনাদায়ী পাওনা লিখছি, আরেকটা লিখছি কই জানো, এই যে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনার ঘরে যাবে আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব কি ছিল, ডেবিট ছিল, আয় বিবরণী যদি ডেবিট হয় লিখতে হবে কোন পাশে, ক্রেডিট পাশে। এই জাবেদাটা ফিক্সড হবে বারবার, এই যে সেম তারিখে হবে ডিসেম্বর 31, আবার সে কি হবে, আয় বিবরণী হিসাব হবে, কোন হিসাব, আয় বিবরণী হিসাব, টাকা সেম ছিল, ডেবিট বসাবা ক্রেডিটে 17,775 টাকা। এখন ডেবিটে যত টাকা, আবার ক্রেডিট, ডেবিট আর ক্রেডিট হলে মাইনাস হবে, মাইনাস হয়ে সামনে কি কোনো টাকা যাবে, সামনে কোনো টাকা যাবে না, এটা এই পর্যন্তই শেষ। কত সাল শেষ, 2024 সালের হিসাবটা আমার হয়ে, এমনি একটা টান দিয়ে দিবা সিম্পলি, টান দেওয়ার পরে কি করবো, 2000 কত সাল, 24 সাল আবার হবে, 24 সালে সেম কাহিনীটা ঘটবে, ডিসেম্বর কত, 31, কি লিখবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব লিখতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। টাকাটা কত আসছিল 24 সালে, ওই শেষের টাকাটা, জাবেদা মডেল তো একই, 10,695 টাকা, 10,695 টাকা, এই টাকাটা বসাই দাও, একই মডেলে বসবে 10,695, এটা ডেবিট না, তাহলে ডেবিট জেরে বসবে। তারপরে কি নাম আছে, আবার আয় বিবরণ হিসাব আছে। আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, 10,695 টাকা, তাহলে আমার এটারও হিসাব শেষ, এটা কোনো জের টের করতে হবে, এই আমাদের এটা হয়ে গেছে, অনাদায়ী পাওনা হিসাবটা কমপ্লিট ডান। এবার আসো অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে করব, তাহলে অঙ্ক ফুল বডি অঙ্কটা হয়ে গেল। আবার সে আরেকটা খতিয়ান হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, নাম কি, মেসার্স রহিমা এন্ড কুম, কি লিখবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব,
এটা একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। এই মাঝ বরাবর টান দিবা, এটা থেকে আবার নিচে টান দিবা। একটা ক্রেডিট টাকা, আর একটা ডেবিট টাকা, আর একটা খতিয়ান কত জাবেদা পৃষ্ঠা, আর প্রথমে কি দিবা? তারিখ, শেষ লেখা। উপরে হেডিং গুলাতে কি কি লিখতে হয় মনে আছে তো? তারিখ, বিবরণ। এটা ফুল বডি একটা খুবই একটা সুন্দর অঙ্ক, জাবেদা পৃষ্ঠা। যারা পড়াশোনা করতে চাও না, তোমরা সার্টিফিকেট নিতে চাও কেন? বিএমএ যারা পড়ো বা সাধারণ শাখায় যারা আছে, পড়াশোনা না করে পাশ করতে চাও কেন? কলেজে যাবে না, পড়াশোনা করবে না, এটা তো হয় না। সুতরাং যারা কলেজে যাও না, ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই, তারা এই কোর্সে জয়েন করো, ভালো কিছু শিখো এবং দেন তুমি সার্টিফিকেটটা নাও, নিজের কাছে ভালো লাগবে। এবার আসো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এবার দেখবো অঙ্কের মধ্যে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি আগের থেকে একটা জের আছে না? আছে। 2023 সালে জানুয়ারি মাসে 11,000 টাকা জের ছিল। অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু ক্রেডিট জের, এটা মনে রাখতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন জের? ক্রেডিট জের। তাহলে 2023 সাল জানুয়ারির 1 তারিখ লিখতে হবে আগে, ব্যালেন্সের টাকা লিখতে হবে। ব্যালেন্স ছিল কোন ব্যালেন্স? এটা জন্মটা হলো ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট পাশে 11,000 টাকা আগে বসাই দিলাম। এবার তোমার দেখতে হবে এই যে জাবেদা আমি করলাম, অনাদায়ী পাওনা সঞ্চিতি 23 সালে কয়বার লিখছি দেখতে হবে। এবার আমি লিখছি 23 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখছি 3 বার। কয়বার লিখছি? 3 বার। এই যে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি একবার 8,000 এর জন্য, আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000 এর জন্য, আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি 17,775 টাকা। কয়টা লিখছি? 3 বার লিখছি। তাহলে 3 বার আসবে। প্রথম 2 বারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ডেবিট, বিপরীতে কি ছিল? প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই দুইটা আগে শেষ করি। প্রথমবারে 8,000, পরে 10,000। তাহলে কি লিখতে হবে? ডিসেম্বর 31। ডিসেম্বর 31, বেশি সময় নাই। কি লিখবা? প্রাপ্য হিসাব। অফ করে দিয়ে এটা প্রকাশটা বন্ধ করে দিই, চার্জ কম। প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট 8,000 টাকা, তাই না? প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট 8,000 টাকা। যদি 8,000 টাকা ক্রেডিট হয়, লিখবা কই জানো? প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট, লিখবা কই? ডেবিটে 8,000 টাকা। এবার দেখো, এটা ছিল ক্রেডিটে, এটা হচ্ছে ডেবিটে। ডেবিট ক্রেডিট জের, এবং এই যে এই ডেবিট আর এই ডেবিট কি হবে? মাইনাস হবে, উল্টা তো, মাইনাস হবে। তো 11,000 টাকা থেকে 8,000 টাকা চলে গেলে কত থাকবে? 3,000 টাকা, তাই না? আবার লিখছিলাম কিন্তু প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আবার লিখিয়ে দিছিলাম কত টাকা? প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট, তাই না? ছিল ক্রেডিট, লিখছি 10,000। এবার ভালো করে বুঝো, এটা ক্রেডিটে আছে 3,000, ডেবিটে 10,000। ডেবিটে কি 10,000 লিখতে পারবো? পারবো না। এই ক্রেডিটে 3,000 শেষ হইলে ডেবিটে বড় হবে, ডেবিটটা বড় হবে। কয় টাকা দ্বারা বড় হবে? 7,000 টাকা। তাহলে এবার ডেবিট পাশে 7,000 টাকা চলে আসবে। বুঝছো কিনা দেখো। বলছিলাম অনাদায়ী পাওনার সাথে আরেকবার লিখছিলাম, সেটাতে কি লিখছিলাম? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে যে নামটা আছে না, সেই উল্টাটা আসবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কখনো আসবে না। আমি লিখছিলাম অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাবটা এই করে আসবে। এখন টাকাটা কত ছিল? 17,775 টাকা। 17,775 টাকা কি ছিল? অনাদায়ী পাওনা ছিল ডেবিট, লিখবো কই? ক্রেডিট। এবার 17,775 টাকা। তার থেকে যদি 7,000 টাকা বাদ দাও, তাহলে এবার দেখো ক্রেডিট পাস বড়। তাহলে ক্রেডিট পাশে কত লিখতে হবে? 10,775 টাকা লিখতে হবে। আশা করি এই বিষয়টা বোঝার কেউ বাকি নাই। সিম্পল হিসাব। এবার তুমি কি করো? এবার আমরা একটু লেখার পরে নতুন আরেকটা সাল আছে তো, 2024 সাল। আবার সেই জানুয়ারির 1 তারিখে একটা ব্যালেন্স দিবা। কোনটা? ওই যে আগের ব্যালেন্সটা এনে বসাইবা। ব্যালেন্স কত টাকা? 10,775 টাকা নিয়ে। এবার ডিসেম্বর 31, দেখো 24 সালে আমি 2টা জাবেদা দিছি। কয়বার? 2বার দিছি। ভালো করে দেখো। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার লিখছি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি। 3টা টাকা লিখছি। তার মানে আবার এই 3বার একই মডেলে বলবে, জাস্ট টাকাগুলো একটু ভিন্ন ভিন্ন। এবার কি লিখবা? প্রাপ্য হিসাব লিখবা। প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট, লিখবা ডেবিটে। প্রথমবারে টাকাটা কত? প্রথমবারে টাকা হলো 7,000, না কত? 7,000। আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 5 মিনিট লাগবে।
তাহলে আমাদের ছিল কত? 10,000 টাকা থেকে 10,775 টাকা থেকে 7,000 টাকা যদি ডেবিট হয় তাহলে কত থাকবে? 3,775 টাকা। আবার লিখছিলাম কিন্তু প্রাপ্য হিসাব। কত টাকা লিখছিলাম? 5,500 টাকা। এবার দেখো কোন পাশ বড় হয়ে যাচ্ছে? ডেবিট পাশ বড়। কত বড়? 5,500 থেকে 3,775 টাকা মাইনাস করো। 15 থেকে 8 গেলে 7, এটা হলো 1725 টাকা। এই যে ডেবিটটা বাদ দেওয়ার পরে ডেবিটে ছিল 5,500, ক্রেডিটে কত? 3,775। এবার ডেবিট পাশটা বড় হয়ে যাচ্ছে। ডেবিটটা বড় না, ক্রেডিট তো কম। তাহলে ব্যালেন্স ক্রস করে 1725 টাকা এই জায়গায় বসবে। আরেকটা লিখছিলাম কি জানো? অনাদায়ী পাওনা হিসাব। যদি যারা পারো খতিয়ানটা জাস্ট একটু প্র্যাকটিস করবা, আশা করি সমস্যা হবে না। অনাদায়ী পাওনার হিসাব ছিল ডেবিট বসাবো, ক্রেডিট টাকাটা কত বলছিলাম? 10,695 টাকা। যেহেতু ছিল ডেবিট বসাবো কোন পাশে? ক্রেডিট পাশে। 10,695। এটা ছিল ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এই 10,695 থেকে এই 1725 টাকা কি করতে হবে? বাদ দিলে কত হয়? 8,970 টাকা। 8,970 টাকা। এই একটা সুন্দর মিল আছে। মিলটা হলো কি জানো? এই যে দেখো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি করছিলাম না, এই একটা মিল কিন্তু সবসময় মিল রাখতে হবে। যে নতুন 10,775 টাকা, 8,970 টাকা ছিল না? এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি জেয়ার গুলা, লাস্টে যে জেয়ার গুলা হবে না, মিলে যেতে হবে, তাহলে বুঝো অঙ্কটা হয়েছে। এই 10,775 টাকা, 8,970 টাকা, এই হিসাব নিকাশ গুলা সিস্টেমের মধ্যে হবে। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ফুল বডি অঙ্ক। এই একটা অঙ্ক করলে 7 নাম্বার পেয়ে যাবা। 4-5টা প্র্যাকটিস করো, অঙ্ক 4টা বোর্ড করো। এ প্লাসে কোনো মিস নাই তো, কোনোভাবে মিস হবে না। আজকের মতন রাখবো। আল্লাহ হাফিজ। বাংলাদেশ থেকে বিএমএ যে স্টুডেন্টরা ফেল করে অনেকেই, জেনারেল শাখা ফেল করে। গত বছর 200 খাতার মধ্যে 40টা স্টুডেন্ট জেনারেল শাখা ওরা ফেল করছে। যাচ্চারা ফেল করছে, 4 নাম্বার 5 নাম্বার পাই। ওদের তো পাশ করার কোনো দরকার নেই। আর আমি গার্ড দিলে কোনোদিন পাশ করতো না, আমার গার্ডে দিবি না সহজ। তাহলে পড়াশোনা সিরিয়াস একটু করো, কইরা সার্টিফিকেটটা নাও, পড়াশোনা কইরা সার্টিফিকেটটা নাই। ঠিক আছে? হুম, বুঝলো যে পড়াশোনা কইরা সার্টিফিকেটটা নিতে বলি আর কি। হ্যাঁ, সাবিত বিন বেলায়েত। আল্লাহ হাফিজ, রাখলাম এবার।